গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক নেতা নিহত, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থ পাচার মামলায় সালমান আনিসুলের রিমান্ড, আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো মানিককে। যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। গণপিটুনিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় শামীম সামনের সারিতে ছিলেন এমন অভিযোগ তুলে বুধবার বিকেলে শিক্ষার্থীরা আটক করে তাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ৪ থেকে ৫ জন হচ্ছে এই মারামারির ঘটনায় সংশ্লিষ্ট ছিল, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং দ্রুত তারা যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, দ্রুত তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের বিচার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনা আসলেই কাম্য না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ আইন কারোই নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। প্রশাসন যদি এই বিষয়ে দায় না নেয় তাহলে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার অধিকার কারো নেই। আমাদের পুলিশ ফোর্সের অনেক সময় ক্ষতি হয়েছে, এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এখন স্পেশালি ধরেন তারা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। আগে পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে, আগে পুলিশ 10 জনের নাম দেয়া 100 জনের নাম দিত অজ্ঞাত, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। সাধারণ জনগণকে বলতে হবে, ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারা একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আলোচিত আবুল হোসেনকেও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া আলাদা 2 হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে নেওয়া হয়। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। মহানগর হাকিম আদালতে 7 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এছাড়া দোহার থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতেও সালমান এফ রহমানের রিমান্ড আবেদন করা হয়। সাকিব হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাতকেও গ্রেফতার দেখিয়ে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় শাহজাহানপুর থানার মামলায় পুলিশের 2 সদস্য সোহেলুর রহমান এবং সজীব সরকারকে আরও 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যে মামলাটি তাকে আজকে উপস্থাপিত করা হয় সেটা হলো কোতোয়ালি থানার একটি 13/9/24 একটি মামলায় মানি লন্ডারিং মামলা। তদন্তকারী কর্মকর্তা এই মামলার রহস্য এবং এই মুদ্রার রহস্য এবং উৎস এবং আরও কিভাবে এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কী পরিমাণ মুদ্রা অন্য জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কী পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ সদস্য সোহাইবুর রহমান এবং সজীব সরকার 2 জন কনস্টেবল ছিল। প্রসিকিউশন এবং মামলার আয়ুসাব কোনো কিছু তথ্য উপাত্ত পায় নাই এবং তথ্য উপাত্ত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারে নাই। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছে মামলা দুটির তদন্ত কর্মকর্তা। মোহাম্মদ তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এলো। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় 5 দেশে অন্তত 8,100 কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। আর এর সবই জানতেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট তুলি মল্লিকের। শেখ সভাপতির পদে থেকে নিজের কোনো ব্যবসা বাণিজ্য আমি করি, বেনিফিট আমি নিই নাই। তেমনি আমি এই মন্ত্রণালয়ের চেয়ারে বসে কখনোই আমার নিজস্ব বেনিফিট আমি চিন্তা করে নিই নাই। মন্ত্রীর চেয়ারকে কখনো ব্যবসায় ব্যবহার করেননি কিংবা দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন। শেখ হাসিনা সরকারে ভূমিমন্ত্রী থাকার সময়ে এমন সব বক্তব্য দিয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার এসব বক্তব্য যে অনেকটা ফাঁকা বুলি এবার তারই প্রমাণ মিলল সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া 5 দেশে তার বিরাট সাম্রাজ্যের তথ্য। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্যে ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের তার একটি বিলাসবহুল ও নিরাপত্তা বেষ্টিত 5 তলা বাড়ি ঘুরিয়ে দেখান সাইফুজ্জামান চৌধুরী। আলাপে জানান বিলাসবহুল সব পণ্য কেনার কথা। প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যে তার এমন বাড়ি রয়েছে 360টি। এর মধ্যে 2022 সালেই কেনেন 89টি বাড়ি, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় 3,000 কোটি টাকা। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, 5টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইও তার ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে রয়েছে অঢেল সম্পদ। সম্পত্তি রয়েছে অন্তত 54টি। I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. এত বিপুল অর্থ কোথা থেকে কিভাবে আসতো তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের এজেন্ট রিপন মাহমুদ জানান কিভাবে অর্থ পাচার ও বিদেশে বিনিয়োগের জন্য ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, রিয়েল এস্টেট কোম্পানি ও এজেন্টদের সঙ্গে নিয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সাইফুজ্জামান। He's sitting minister. He's a powerful minister. He's smart. What he does, he doesn't go big project. When he go big project, authority alert. বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী বছরে $12,000 বেশি বিদেশে নেওয়া যায় না। অনুসন্ধান বলছে দুবাইয়ের কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির ব্যবসা দেখিয়ে টাকা নিতেন তিনি। প্রতিবেদনে বলা হয় বিদেশে সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ প্রায় বাংলাদেশি মুদ্রায় 8,100 কোটি টাকা। তবে এসব সম্পদের কোনো কিছুই সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। সাইফুজ্জামান 2014 সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও 2019 সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান।
এই পদে ছিলেন 2024 সালের জানুয়ারি পর্যন্ত। নিজেই জানান প্রধানমন্ত্রীর খুব কাছের ও বিশ্বস্ত তিনি। গেল 5 আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কোথায় আপনি এখন? দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও হয়েছে টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানের মালিকানা আওয়ামী লীগ নেতাদের। টাকা উদ্ধারে বিটিআরসি মামলা করলেও নেই কোনো অগ্রগতি। 2012 সালে অভিযুক্ত 6 প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেয়া ও বকেয়া না দেওয়ার যোগসাজশে বিটিআরসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের রিপোর্ট। 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রভাবশালী রাজনীতিবিদদের স্ত্রী, পুত্র, কন্যা কেউই বাদ যাননি লাইসেন্স পেতে। এরপর দীর্ঘ এক যুগে বিটিআরসির পাওনা প্রায় 1000 কোটি টাকা না দিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের কে টেলিকম নামের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। একটাই কথা, আমরা টাকাটা পেতে হবে। 2013 সালে কে টেলিকমের মালিকানা হাতবদল হয়ে সাখাওয়াত, দেবব্রত চৌধুরী ও রকিবুল ইসলামের নামে হস্তান্তর করা হয়। তাঁদেরও কোনো খোঁজ পাচ্ছে না বিটিআরসি। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী কন্যার মালিকানাধীন প্রতিষ্ঠান রাতুল টেলিকম, শামসুল হক টুকুর ছেলের নামে ভীষণ টেল সহ আরও 3 প্রতিষ্ঠান টেলেক্স, বেস্টেক ও অ্যাপল গ্লোবাল টেকও পাওনা দেয়নি বিটিআরসিকে। এ ঘটনায় মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি। মামলা হওয়ার পর আমাদের এখান থেকে লিগ্যাল টিমটাও ওদের সাথে ফাইট করতেছে যেন টাকাটা আদায় করতে। দুদক ওখান থেকেও ওরা এক ধরনের মামলা করেছে, বলতেছে যে এই টাকাটা যদি ওরা পেয়ে থাকে, ওই টাকাটা দেশে আসছে নাকি এটা প্রমাণ চেয়েছিল। আমরা প্রায় 6-7 মাস আগে দুদককে ডিটেইল তথ্য দিয়েছি। দুদক এটা নিয়ে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করতেছে। পাওনা আদায়ে প্রয়োজনে এনবিআর এবং দুদক সম্পৃক্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও বাতিল করবে বিটিআরসি। দায়িত্ব অবশ্যই তৎকালীন কমিশন ওনাদের উপর বর্তায়। যদি মনে করে যে হ্যাঁ আমাদের এখানে ইনভলভমেন্ট আছে, আমি বলবো যে হ্যাঁ ক্যারি অন, দুদক এটা দেখতে পারে। লাইসেন্স নিয়ম অনুযায়ী বাতিল হওয়া উচিত। অভিযুক্ত 6 প্রতিষ্ঠানের লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ করে মেলেনি প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ। জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোনো বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই ফেলাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন জয়পুরহাট থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর প্রায় 1.5 মাস পর শুরু হয়েছে থানার কার্যক্রম। ভাঙচুর ও আগুনে মামলার আলামত ও নথিপত্র সবই পুড়ে গেছে, যা বিচার কাজের জন্য গুরুত্বপূর্ণ। থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া 44টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 37টি অস্ত্র। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
থানা পুড়িয়ে দেওয়ায় কোনো মামলার আলামত ও নথি অক্ষত নেই। সার্কেল অফিসও পুড়ে গেছে। তবে দেরিতে হলেও নিয়মিত কাজ কিছু শুরু করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সকল কিছু লুটপাট করে নিয়ে যায়। তার কয়েকদিন পরেই আমাদের সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় আমরা আবার কর্মে ফিরে আসি। ফিরে আসার পরে কাজে যোগদান করেছি। অনেক দিন পর থানার কাজ শুরু হয় সেবা নিতে আসছেন অনেকে। কয়েকদিন আগে একটা অভিযোগ দেওয়ার জন্য আসছিলাম, তখন অভিযোগ হয়নি। এখন পুলিশের প্রত্যেকটা কার্যক্রম স্থায়ীভাবে চালু হয়েছে। ৭০ আন্দোলনে পুরো দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ থানার সকল কার্যক্রম স্বাভাবিক আছে। আইনজীবীরা জানান, আলামত ছাড়া অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন। এসব পুড়ে যাওয়ায় আদালতে মামলার সাক্ষ্যও দুর্বল হবে। এতে পার পেয়ে যেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। যে কাগজগুলো ভস্মীভূত হয়ে গেছে আগুনে, বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্তাধীনে ছিল এবং এই বিচার প্রক্রিয়ার আওতার বাইরে থাকতে পারে এই সন্ত্রাসীগুলো। ভয়ঙ্কর আমি মনে করি। থানার স্বাভাবিক কাজ চালানোর চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে থানার কার্যক্রম চলমান আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে। আমাদের সাব ইন্সপেক্টরগুলো যথাযথভাবে মুভ করার জন্য তাদের ব্যক্তিগত গাড়িগুলো পুড়ে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে মুভমেন্টে বাধাগ্রস্ত হচ্ছে। জিডি ও মামলা নেওয়া শুরু হলেও থানার সব গাড়ি পুড়ে যাওয়ায় তদন্ত ও গ্রেফতার অভিযান এখনও পুরোদমে শুরু হয়নি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।